যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় করে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এত দুর্বৃত্তায়ন পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কি কখনো হয়েছিল? এত অসাংবিধানিক সরকার এবং মুখ্যমন্ত্রী তো নিজেই সংবিধানের ধার ধারে না। তার কোনো ভোট তো আর মানুষকে দিতে দেয় না। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, তাপসবাবু, হায়দ্রাবাদ, পুনে, বেঙ্গালুরু, মুম্বাই তো অনেকটা এগিয়ে গেল। এবং সেটা শুরু 11 সালে এই সরকার ক্ষমতায় আসার পর, মমতার সরকার। স্বাস্থ্যের কথা বলে, আরে স্বাস্থ্য যদি ঠিকঠাক হবে তাহলে অভিষেককে সেবাশ্রয় করতে হবে কেন? কলকাতাবাসীদের মধ্যে অনেকের তো ধারণা আছে যে বিজেপি আসলে প্রচন্ড কিছু সাংস্কৃতিকভাবে কলকাতার সর্বনাশ হয়ে যাবে, যদি সর্বনাশ হওয়ার কিছু বাকি নেই। আজ পার্টিটা তো মিক্সড ফ্রাইড রাইস, পার্টিতে পুরনো তৃণমূলী বাদ দিয়ে আর সবাই আছে। 11 সালের আগে তৃণমূলের কি এমন সংগঠন ছিল? সাধারণ সংস্কৃতির তো সর্বনাশ করেছেই মমতা ব্যানার্জি, রাজনীতির সংস্কৃতিরও একেবারে সারে সর্বনাশ করে ছেড়ে দিয়েছেন। আমি 72 দেখেছি, আমি 77 দেখেছি, আমি 2011ও দেখেছি। জনতার আদালতে মমতার বিচার হবে। তাপসবাবু, অনেক ধন্যবাদ আমার পডকাস্টে আসার জন্য। প্রায় 55 বছরের আপনার অভিজ্ঞতা রাজনীতি। একটু কম, আচ্ছা, 52, 53, 54। হ্যাঁ, ও ওইটুকু কম। তো আপনার আজকের কলকাতা দেখে উদ্বিগ্ন লাগে, না আপনি ক্রোধিত হন, না দুঃখিত হন, না আশাবাদী হন? বর্তমান যে পরিস্থিতি বাংলা, কলকাতা তো তার বাইরে নয়, এবং যারা বসে আছে সরকারে হোক আর এই পুরসভাতে হোক, সে মেয়র পরিষদরাই হোক আর নিচের দিকে বড় বা কাউন্সিলররা হোক, তারা তো অন্য কাজে মেতে আছে। হ্যাঁ। তো সুতরাং তারা ভিশনারিও নয়, তারা কি করা উচিত কি করা উচিত না এই চিন্তা ভাবনা করার যোগ্যও নয়। আর সুতরাং তার প্রতিফলন ঘটেনি। সরকারের তরফ থেকেও, রাজ্য সরকারও যে একটা উদ্যোগ নেবে সেই উদ্যোগও নেয়নি। ওই থোর বড়ি খাড়া বড়ি থোর, এইভাবেই তালি তাপ্পি দিয়ে চালিয়ে এসছে, চলে এসছে। আর এর মানুষের পরিষেবা, মানুষকে সন্তুষ্ট করার তো এর প্রয়োজন বা তাগিদ অনুভব করে না। তার কারণ ভোট তো আর মানুষকে দিতে দেয় না, ভোট লুট করে। ভোট লুটটা শুরু হয় ভয়, ভীতি, বিরোধী সমস্ত দলের ওপর, বিরোধী কর্মীদের ওপর, বিরোধী দলের। তারপরে এই তো ভোটার লিস্ট, এই যে SIR নিয়ে এত লম্পঝম্প কেন? মৃত মানুষরা ভোট দেবে। তারপরে নন এক্সিস্টেন্স, মানে যাদের, যে সমস্ত ভোটারের ঠিকানা নেই, নাম কেউ জানে না, শুধু তারা সব ভোটার লিস্টে রয়েছে, অনুপ্রবেশকারী রয়েছে। একজন মানুষের 3, 4, 5 জায়গায় এন্ট্রি রয়েছে, তারা সব ভোট দেবে। এবং এই ভোটটা সকাল থেকে টুকটাক 3টে থেকে শুরু হয় র্যান্ডম। সুতরাং এই ভোটেতেই, এবং সেটা শুরু 11 সালে এই সরকার ক্ষমতায় আসার পর, মমতার সরকার, ত্রিস্তর পঞ্চায়েত 13 থেকে শুরু হয়েছে। ইলেকশনের আগে রক্তপাত, ইলেকশনের দিনে রক্তপাত, ইলেকশনের পরে পোস্ট ইলেকশন ভায়োলেন্স, এটা তো একেবারে প্রথা হয়ে দাঁড়িয়েছে বাংলার বুকে। এত মানুষ তো মারা যাওয়ার কথা ছিল না। ইলেকশনে মানুষ মারা যাবে কেন? গণতান্ত্রিক বন্দোবস্তে, ব্যবস্থায় তৃণমূল করতে যাবে বাধ্যবাধকতা নাকি? যার যেটা ইচ্ছা সে সেটা করবে, মানুষের কাছে যাবে, মানুষ যাকে গ্রহণ করবে তাদের প্রার্থী হিসেবে তাদের বিজয়ী করবে, এবং সেই সংখ্যাটা যাদের বেশি হবে তারা সরকার করবে। কিন্তু এখানে
ওই 13-র পর থেকে ত্রিস্তর পঞ্চায়েত, পুর নিগম, পুরসভা, বিধানসভা এবং লোকসভা সমস্ত কিছু এই দুর্বৃত্ত আর পুলিশ, এমনিতে তো দুর্নীতি রাজ, দুর্বৃত্ত রাজ, পুলিশই রাজ, আর নির্বাচনটা করে মোটামুটি পুলিশ আর এই দুর্বৃত্তরা। তো এইভাবেই ওরা জিতে এসেছে, যার অবসান হওয়া উচিত। মানে এখানে কিন্তু গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করতে হবে, উন্নয়ন, চাকরি, কর্মসংস্থান আর বেকার যন্ত্রণা দূর, এগুলো তো রয়েছে, শিক্ষা, শিল্প, পাশাপাশি গণতন্ত্রটাও কিন্তু হারিয়ে গেছে, ভুলুণ্ঠিত, সেটাকেও কিন্তু পুনরুদ্ধার করার সময় এসে গেছে। তারপর 2011 সালের আগে আমরা সব কবি সাহিত্যিকদেরকে বলতে শুনতাম দুটো শব্দ সারাক্ষণ আমাদের কানে ঘুরতো, একটু এবিপি আনন্দ খুললেই, যে দুর্বৃত্তায়ন চলছে আর এটা অসাংবিধানিক। এবার এত দুর্বৃত্তায়ন পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কি কখনো হয়েছিল? এত অসাংবিধানিক সরকার এবং মুখ্যমন্ত্রী তো নিজেই হুম। সংবিধানের ধার ধারে না, হাইকোর্টের ধার ধারে না, সুপ্রিম কোর্টের ধার ধারে না, পার্লামেন্টের ধার ধারে না, সংবিধানের ধার ধারে না, ইলেকশন কমিশনের ধার ধারে না। হুম। আর দুর্বৃত্তায়ন, হুম। এ তো দুর্বৃত্তায়ন বিষয়টাকে এবং ভীত সন্ত্রস্ত মানুষকে করে রাখার ব্যাপারটাকে তো শিল্পের পর্যায়ে, শিল্প নেই বাংলায়, কিন্তু এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তৃণমূল বা মমতা ব্যানার্জি। ওটা ওদিক থেকে ভিশনারি সত্যি হলো। হ্যাঁ, তো কলকাতাতে আপনাদের মানে আপনারা ক্ষমতায় আসলেও কি কি করা সম্ভব হবে? অনেক কিছু করার আছে, অনেক কিছু। ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, শিল্প গড়তে হবে। হুম। এখানে তো এক সিন্ডিকেট শিল্প, আর এই ইট বালি চুনসুরকি সিমেন্ট, হুম। হ্যাঁ, গরু পাচার, জমি শিল্প, হুম। মানে জমি হাঙর, হুম। আর ইলিগ্যাল কনস্ট্রাকশন, হুম। বিল্ডিং, এছাড়া তো এখানে শিল্প কিছু নেই। এবং সেটা হচ্ছে কলকাতা জুড়ে এবং শহরতলি জুড়ে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি জুড়ে এই একটা শিল্পই চলছে। কি কিভাবে কর্মসংস্থান বাড়বে কলকাতায়? কর্মসংস্থান বাড়াতে গেলে যেটা করতে হবে, এখানে শিল্প হুম। বিভিন্ন রাজ্যের এবং বিদেশ থেকে বিনিয়োগ করাতে হবে। হুম। তারপরে ট্র্যাডিশনাল হুম। প্লাস নতুন, এগুলোকে গড়তে হবে। মানে আপনাদের ফোকাসটা এটা কি? ফোকাসটা থাকবে প্রাইভেট, এটাই জিজ্ঞেস করতে যাচ্ছি। সরকার শুধু সরকারিতে হবে না, অবশ্যই। প্রাইভেট এন্টারপ্রেনারশিপ, প্রাইভেট সমস্ত কর্পোরেটস, হুম। প্রাইভেট বিজনেস আইকন, তাদেরকে ইনভাইট করতে হবে। সে কাজটাও কঠিন করে দিয়েছে, হ্যাঁ। ক্ষমতায় আসলে পরে সেই কাজটাও কঠিন করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে যেভাবে যাদেরকে মমতা ব্যানার্জি পুষে রেখেছেন হুম। এবং তারা যে উৎপাতটা করছে, হুম। সেই উৎপাতটা তো একজন দুজন নয়। হুম। মানে এখান থেকে যে 6,688টি শিল্প চলে গেল, এবং যেহেতু আমি কলকাতায় দীর্ঘদিন রাজনীতি করছি এবং বড়বাজার অঞ্চলেরও বিধায়ক ছিলাম, তাই আমার সঙ্গে অনেক ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিয়ালিস্টেরও যোগাযোগ আছে। তারাও অনেকে ছেড়ে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছে, বিকজ এত অশান্তি, এত চাপ আর এত অর্থের জন্যে দমন পীড়ন উৎপীড়ন। তারপর হায়দ্রাবাদ, পুনে, বেঙ্গালুরু, মুম্বাই তো অনেকটা এগিয়ে গেল কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে। তো মানে সেটার জন্য দায়ী 49টা বছর সিপিএম এর রাজত্ব, অত বামফ্রন্ট, তারপরে তাদের থেকেও আরো মানে কিছুই করলেন না, ভাতাজীবী করে দিলেন বঙ্গবাসীকে বা বাংলার সমস্ত উচ্চশিক্ষিত ছেলে মেয়েদেরকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, MA বিএড, BA বিএড, MSc, এই সমস্ত ছেলে মেয়েদেরকে পথে বসিয়ে দিলেন, একেবারে ঠিকঠাকভাবেই পথে বসালেন। কারা করলো চুরি, কারা বিক্রি করলো চাকরি, প্রকৃত শিক্ষিত এবং মেধা জন্যে যারা শিক্ষক শিক্ষিকা হয়েছিলেন তাদের সমস্ত চাকরি চলে গিয়ে তারা সব পিচ রাস্তায় বসিয়ে দিলেন মমতা ব্যানার্জি। মানে এইটা অত্যন্ত সফলতার সঙ্গে উনি করেছেন। বাংলার যে আমাদের পরবর্তী যে প্রজন্ম, তাদের সর্বনাশ করে ছেড়ে দিয়েছেন, তাদের কোমরটাকে মাজা ভেঙে দিয়েছেন।
আপনারা ক্ষমতায় আসলে কিছু মিরাকেল হবে আমি ব্যক্তিগতভাবে আশা করি না, কিন্তু বঙ্গ কি ভারত সভায় কখনো আবার শ্রেষ্ঠ আসনে লবে, মানে অন্তত 20-30 বছরের মধ্যেও? কারণ এরা এতটা এগিয়ে গেছে, ঠিক তাদের কথা, পক্ষে করা আমি সম্ভব। আমি আপনার সঙ্গে একমত, এটা ঠিকই বলেছেন। মিরাকল তো করা সম্ভব নয়, হুম। কারণ দেনা, হ্যাঁ। দেনাটা তো 1,86,200,000 মতন কোটি নিয়ে তো বসেছিলেন উনি। হুম। আজকে তো 8 লক্ষ কোটি হ্যাঁ, শুনছেন। তারপরে তো সেন্টারের প্যাকেজ লাগবেই আপনারা আসলেও। সেন্ট্রালের প্যাকেজ লাগবে, সেন্ট্রালের সঙ্গে নিশ্চয়ই হ্যাঁ। আমরা তাদের হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে আদায় করার চেষ্টা করব, এবং যাতে বেশ কিছু বছরের মধ্যে হুম। যাতে আবার আমাদের এই পশ্চিমবাংলায় যাতে তার পুরনো ঐতিহ্য গরিমা, শিক্ষায়, শিল্পে, কর্মসংস্থান, এই যে পরিযায়ী শ্রমিকের কথা বলা হচ্ছে, প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, তো বাড়বেই তো, কেন? আবার সে কথা বলতে গেলে আবার মমতা ব্যানার্জি এবং তার দল বলে, আরে এখানের বাংলাতে তো চিকিৎসার জন্যে, শিক্ষার জন্যে, কাজের জন্যে, চাকরির জন্যে, রুটি রুজির জন্য বাংলায় আসতো, বাংলা থেকে যাবে কেন? এখন বাংলার থেকে যাচ্ছে শিক্ষার জন্য, হুম। বাংলা থেকে যাচ্ছে দেশ বিদেশে, বাংলা থেকে যাচ্ছে রুটি রুজির অন্বেষণে, হুম। বাংলা থেকে যাচ্ছে স্বাস্থ্যের অন্বেষণে। এই যে বড় বড় কথা বলে নিজেদের তো কন্ট্রাডিক্টরি, স্বাস্থ্য স্বাস্থ্য কথা বলে, আরে স্বাস্থ্য যদি ঠিকঠাক হবে তাহলে অভিষেককে সেবাশ্রয় করতে হবে কেন? হ্যাঁ। হুম। তাহলে পরে অভিষেককে সেবাশ্রয় করতে হবে কেন? ওদেরকে এর উত্তর কি দিতে পারবে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি? হ্যাঁ, ওদের তো একগাদা প্যারালাল ইনস্টিটিউশন লাগে, সরকার কাজ করে না, তারপরে পাড়ায় সমাধান, ফোনে কেমন কত। কন্ট্রাডিক্টরি, মানে অদ্ভুত একটা একটা মিথ্যার উপর দাঁড়িয়ে রয়েছে, এটা মিথ্যাচার, এটা ভুল ভাল মানুষকে বিভ্রান্তিকর সমস্ত স্টেটমেন্ট, কথাবার্তা। হুম। কবে মানুষ বুঝবে, এটাও আমার একটা খেদ হুম। বা দুঃখ। আর তারপরে এই ধরনের দ্বিচারিতা, কন্ট্রাডিক্টরি সমস্ত কাজকর্ম। আরে আমার হাসপাতাল, আমার স্বাস্থ্য ব্যবস্থা আর আমার স্বাস্থ্যসাথী, হুম। এটা যদি সমস্ত ঠিকঠাক মতন কাজ করে, স্বাস্থ্যসাথী গ্রহণ করে না, নেয় না, অবশ্যই। ফিরিয়ে দেয়। তার কারণ আছে, হুম। তার কারণ হচ্ছে ছোট বড় মাঝারি নার্সিংহোমগুলো সব কত টাকা পায়। হুম। তো সেই টাকা যদি তারা না পায়, তারা ঠিক কায়দা করে কৌশল করে ফিরিয়ে দেয়, হ্যাঁ। গ্রহণ করে না। হ্যাঁ। বেড নেই, এই আমাদের একটা পার্সেন্টেজ আছে যেটা আমরা নিতে পারবো, এই সমস্ত বলে কায়দা কানুন করে তারা ফিরিয়ে দেয়। হ্যাঁ। তা নাহলে সেবাশ্রয় কেন? হুম। এর উত্তর দিক না, তৃণমূলই দিক। কলকাতার সবচেয়ে বড় লসটা কি হয়েছে আপনার মনে হয়? মানে বুদ্ধি শুদ্ধি, পড়াশোনা, অর্থনীতি, না শিরদাঁড়া, কোনটা সবচেয়ে বেশি আমরা হারিয়েছি? সবকটাই। হুম। শিরদাঁড়া তো সত্যি কথা হুম। ভেঙে গেছে, সেই শিরদাঁড়াটাকেও আমাদের কাউকে কাউকে শক্ত করে আমাদের এগোতে হচ্ছে, এগোবে, বাঙালি এগোবে। বাঙালি কখনো ঔদ্ধত্যকে, মিথ্যাচারকে, স্পর্ধাকে, চোখরাঙানিকে, শাসানিকে কখনো গ্রহণ করেনি। যদি তাই হতো তাহলে তো মাওয়িস্টরা রাজ করতো পশ্চিমবাংলায়, নকশালরা করতো। হুম। এই বঙ্গবাসীরাই, পশ্চিমবাংলাবাসীরাই তো শিক্ষা দিয়েছে কংগ্রেসকে হ্যাঁ। ৭৭-এ। হুম। এই বঙ্গবাসী তো শিক্ষা দিয়েছে 2011-এ হুম। সিপিএম তথা বামফ্রন্টকে। এই বঙ্গবাসী 2026-এ শিক্ষা দেবে মমতা তথা তৃণমূলকে। কলকাতার রাস্তায় গাড়ি চলে না, কলকাতার রাস্তায় মানুষ চলতে পারে না, কলকাতার রাস্তায় এইটা একবার হঠাৎ করে তিনি কখন কি বলেন আবার ব্যাক আউট করেন। মমতা ব্যানার্জি হঠাৎ ওই ফুট নিয়ে, এনক্রোচমেন্ট নিয়ে, হ্যাঁ। এমনকি পিচ রাস্তা পর্যন্ত একটা পোর্শন এনক্রোচড, তো সেগুলো নিয়ে অনেক কথা বললেন, মিটিং করলেন, তারপর হঠাৎ পিছিয়ে গেলেন। মানে ওনার সমস্ত কিছুই হচ্ছে ক্ষমতায় টিকে থাকা আর নির্বাচন কেন্দ্রিক, ভোটে জেতা। বা মানুষের কি হলো না হলো, পশ্চিম বাংলার কি হলো না হলো, ভবিষ্যৎ প্রজন্মের কি হলো না হলো, কর্মসংস্থান উন্নয়নের কি হলো না হলো, এটা একেবারেই তার কাছে বিচার্য নয়, এটা তার কাছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে হাউ টু রিমেইন ইন পাওয়ার, হ্যাঁ। হাউ টু উইন দ্য ইলেকশনস। আপনি ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান এখন, তো আপনারা কি কি ফিডব্যাক মেকানিজম থেকে আপনারা কি কি ফ্যাক্টর মাথায় রাখছেন? আমরা একেবারেই এই বিষয় কিন্তু আমরা এই
কয়েকজন ঠান্ডা ঘরে বসে হুম। বাংলার কথা ভেবে, বাংলার মানুষের কথা ভেবে আমরা করছি না। আমরা মানুষের কাছে যাচ্ছি। 1000টি বাক্স সারা বাংলায়, 43টা আমাদের সাংগঠনিক জেলায় 43টি বক্স। হুম। সেখানে আমরা সর্বস্তরের মানুষের কাছ থেকে, ধনী থেকে দরিদ্র, শিক্ষিত থেকে যারা কম লেখাপড়ার সুযোগ পাননি আর্থিক কারণে, তাদের সকলের কাছে, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, শিক্ষক, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, রিটায়ার্ড আর্মিম্যান, জাস্টিস, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিল্পীরা, কবি, সাহিত্যিক এবং সর্বস্তরের মানুষের কাছে আমরা বলছি, তাদের পরামর্শ নিচ্ছি। সেই পরামর্শ এবং মতামত নেওয়ার পরে, এই ছাড়াও ইমেল, আচ্ছা ওয়েবসাইট, আমাদের কল নাম্বার আছে, আচ্ছা সেইখানে কল করলেই টোল ফ্রি, সেখানে বিপের পরে তারা জানাতে পারছে। আচ্ছা। এইভাবে আমরা সমস্ত যখন এসে হাজির হবে, সে কাজও আমাদের চলছে, হুম। তখন আমরা বসে কম্পাইল করব এবং ড্রাফট করব। সেই ড্রাফট আমরা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দেবো। আচ্ছা তারপর তারা সেটাকে অ্যাপ্রুভ করে তারা একটা নির্দিষ্ট ডেটে প্রিন্টের পরে পাবলিকেশন হবে, আচ্ছা। আর মানুষের কাছে তুলে দেওয়া হবে। আচ্ছা, আর দেখুন, যারা একটু ওপরে ওপরে রাজনীতি মানে ফলো করে না, একটু হাবভাব, একটু ভাইব পায়, বা বাবা মার কাছ থেকে শোনে, বন্ধু বান্ধবদের থেকে শোনে, এরকম ভাবে যারা রাজনীতির ব্যাপারে খবর রাখে, তাদের মধ্যে, কলকাতাবাসীদের মধ্যে অনেকের তো ধারণা আছে যে বিজেপি আসলে প্রচন্ড কিছু সাংস্কৃতিকভাবে কলকাতা সর্বনাশ হয়ে যাবে, যদি সর্বনাশ হওয়ার কিছু বাকি নেই। কিন্তু সেই সর্বনাশ কি হবে বা কিভাবে আটকাবেন, বা বিজেপি আসলে কলকাতার সাংস্কৃতিক দিকটা কি রকম ভাবে পরিবর্তন হবে? কলকাতা এক সময় তো ভারতের রাজধানী ছিল, হুম। আর এখনো ভারতবর্ষের ক্যাপিটাল হচ্ছে কালচারাল ক্যাপিটাল। হুম। কি হাল হয়েছে, আমরা সেটা ফিরিয়ে আনবো, এটা মাথায় রাখতে হবে। যারা এটা বলে সেটা তাদের ব্যর্থতা, অপদার্থতা ঢাকবার জন্যে। এই যে বাংলা বাঙালি অস্মিতা, এটা একেবারে একটা মানে একটা বিভ্রান্তিকর, হুম। এটা মিথ্যাচার একটা। হুম। মাথায় রাখতে হবে যে আজও যারা এই কথা বলে, হুম। শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই হুম। কথা তারা বলতে পারতেন না। মাথায় রাখবেন যে এই দল এমন একটা দল দেখাক হুম। ভারতবর্ষে, যে কোনো বাঙালির ছবিতে বা তার চরণে পুষ্প দিয়ে, মালা দিয়ে, তারপরে তার যে কোনো ছোট বড় মাঝারি কর্মসূচি শুরু করে। আমরা ভারত মাতার চরণে, শ্যামাপ্রসাদ মুখার্জির চরণে এবং দীনদয়াল উপাধ্যায়। হুম। তো সুতরাং এটা বোধহয় ওরা জানে না। হুম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যে আজকে কিন্তু এই বাঙালি হিন্দুরা আজও আমরা এখানে রয়েছি। যে চক্রান্ত হয়েছিল তাতে তো এটা থাকার কথা ছিল না। আর এখনো যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত থেকেও যদি এই পশ্চিম বাংলাকে বাঁচাতে হয়, তাহলে তো বিজেপিরই উগ্র সমর্থক হতে হবে হিন্দু বাঙালিদের। হুম। এটা অসীম ঘোষ কিন্তু হরিয়ানার হুম। রাজ্যপাল বাঙালি, এটা ভুলে গেলে চলবে না। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালির অস্মিতার কথা বলে, হুম। সাগরিকা ঘোষ বা সুস্মিতা দেব, ওরা বাংলার জিওগ্রাফি, হিস্ট্রি, কালচার কি বোঝে? আসুক না একদিন, এসে বসুক না আমাদের কারুর সঙ্গে ডিবেটে। এ তো গেল, ওদের নামগুলো বাঙালি, কেউ টাইটেল বাঙালি। ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হুম। একটা গুজরাটি মুসলিমকে ধরে এনে, তার মানে বাঙালিকে বঞ্চিত করেছে কে? তৃণমূলী বাঙালিদের। তৃণমূলী বাঙালিদেরকে বঞ্চিত করা হয়নি এই শত্রুঘ্ন সিনহাকে দিয়ে, কীর্তি আজাদকে দিয়ে, ইউসুফ পাঠানকে দিয়ে। তারপর রাজ্যসভায় যে গেল, রাজ্যসভাতে যেই, সেও তো সাকেত গোখেল, হ্যাঁ। সেও একজন গুজরাটি। গুজরাটের ওপরে কি ক্রোধ, কি রাগ মমতা ব্যানার্জি, বাংলাকে গুজরাট হতে দেব না। আর তোমার লোকসভায় ইউসুফ পাঠান হুম। বাংলা বোঝেও না, বাংলার একটা শব্দ ব্যবহার করতে পারে না। তোমার রাজ্যসভায় সাকেত গোখেল, সেও একজন গুজরাটি, সেও বাংলা বলতে পারে না, বাংলা বোঝেও না। তাহলে তোমার কোন স্বার্থে হুম। এদেরকে হুম। রাজ্যসভা, লোকসভায় পাঠান? হ্যাঁ। তাহলে পরে তো, সুতরাং আমার মনে হয় ঠিকঠাকভাবে যদি আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, আমরা যদি পরিশ্রম করে মানুষকে বোঝাতে পারি, মানুষ কিন্তু
ওদের যে এই বিভ্রান্তিকর মানুষকে ভুল বোঝানো এবং মিথ্যাচার এবং বাংলা বাঙালি যে অস্মিতাটা, সেটা শুধুমাত্র এই সেন্টিমেন্ট বা এই যে মানুষের আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকার যে ব্যাপার, এটা বোধহয় সম্ভবত বাংলার বেশিরভাগ মানুষ বুঝে ফেলেছে। তাপসবাবু, টলিউডে তো আজকের দিনে মানে 10 কোটি যদি কোনো সিনেমা তুলে ফেলে সে মানে সর্বকালের বিরাট বড় হিট ফিট ধরা হয়। বাইরে তো কম বাজেটের সিনেমা কান্তারা 21 কোটিতে হচ্ছে, সে 200 কোটি তুলছে। তো মানে টলিউডের বেহাল দশা কিভাবে? টলিউডের বেহাল দশা তো মমতা ব্যানার্জি করেছে কি, সমস্ত জায়গায় না ইজারা দিয়ে দিয়েছে, করে খাও বিভিন্ন জায়গায়। টলিউডটাও ইজারা দিয়ে দিয়েছে এবং সেখানে প্রযোজক, পরিবেশক, পরিচালক, নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, শিল্পী বা এর সঙ্গেও যারা যুক্ত মানুষেরা, তো 15 বছর ধরে চোখের জল ফেলছে, কষ্টে আছে, যন্ত্রণায় আছে, দুঃখে আছে। বারবার তারা দরবার করেছে, বাট ইন ভেইন। কোনো সুরাহা তাদের জন্য করে না। তার প্রমাণও কদিন আগে একটা নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে। আপনারা সেটা নিয়ে আলাদা কি করতে পারবেন? না, আমরা সমস্ত ব্যাপারে নাক গলাবো না, যেটা যাদের বিষয় তাদের ওপর ছেড়ে দেবো। টলিউডটা তো নিশ্চয়ই রাজনীতি যারা আমরা করি তাদের বিষয় নয়। রাজনীতিটাও যেমন, ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি কি, মমতা ব্যানার্জি হচ্ছে আমার পলিটিক্যাল থ্রেট হতে পারে, সুতরাং নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা যারা জীবনে কোনোদিন পলিটিক্যাল থ্রেট আমার হবে না, এই তাদেরকে ঢুকিয়ে দাও। তৃণমূলীদেরও কি বোঝা উচিত না, যারা ওর সঙ্গে দুর্দিনে ছিলেন, ক্রাইসিসে ছিলেন, ওনাকে এগোতে সাহায্য করেছিলেন, তারা কোথায় আজকে? আজকে পার্টিটা তো মিক্সড ফ্রাইড রাইস, পার্টিতে পুরনো তৃণমূলী বাদ দিয়ে আর সবাই আছে। ঠিক, এবং সেটা হলো যারাও রয়েছে রাজনৈতিক কর্মী, ডেডিকেটেড পলিটিক্যাল ওয়ার্কার, তারাও তো বঞ্চিত হচ্ছে। নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, তাদের হঠাৎ কি হলো, তারা ফিল্ম একটা জায়গায় করে এসেছে, দিয়ে তারা হয়তো আর চান্স পাচ্ছে না, তারা হয়তো কাজকর্ম পাচ্ছে না, এবার চলে এলো পলিটিক্সে, এইটাকে বেছে নিল। মমতা ব্যানার্জির কাছে গেল, দুদিন ঘুরে বেড়ালো, ব্যাস একটা নমিনেশন হয়ে গেল, ব্যাস সেখান থেকে তারা এমএলএ হলো, এমপি হলো, বা মন্ত্রীও হলো। কিন্তু কথা হলো তো সেখানে তো তাহলে পরে সেখানেও তো বাংলার রাজনীতির যে সংস্কৃতি, সাধারণ সংস্কৃতির তো সর্বনাশ করেছেই মমতা ব্যানার্জি, রাজনীতির সংস্কৃতি তো একেবারে সারে সর্বনাশ করে ছেড়ে দিয়েছেন। এটাও কিন্তু তৃণমূলী যারা পলিটিক্যাল এলিমেন্ট, তাদের তো বোঝা উচিত যে তারা বঞ্চিত, তাদের কার পেছনে দাঁড়াতে হচ্ছে, কাদের হয়ে খাটতে হচ্ছে, পেছনে দাঁড়াতে হচ্ছে। তারা এতদিন ধরে রাজনীতি করার পর কি নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা বা রাজনীতির বোঝে না, তাদের পেছনে ঘোরার জন্য তারা তৃণমূল করেছিল বা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছিল? এটাও কিন্তু আজকে তাদের বুঝতে হবে। তারপর বিরোধী পক্ষ, বিরোধী সমর্থক, বিজেপি সমর্থক, সবার থেকে একটা অদ্ভুত ক্রিটিসিজম আছে বিজেপির প্রতি, যে গ্রাউন্ডে আপনারা নেই, সেরকম সংগঠন নেই। এবার আমার প্রশ্ন হচ্ছে, 11 সালের আগে তৃণমূলের কি এমন সংগঠন ছিল? একটা কথা বলি, এগুলো যারা বলছে, এটা পলিটিক্সে বহু কথা বলতে হয়, বলাতেও হয়। আমি 72 দেখেছি, আমি 77 দেখেছি, আমি 2011ও দেখেছি। আমি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, বিধায়কও তো বহুবার হয়েছে 96 অনওয়ার্ডস। সিপিএমের নেতারা, বামফ্রন্টের নেতারা 77-এর আগে প্রফুল্ল সেনের কাছে দরবার করেছিলেন 100টা আসন দিন, 100টা আসন দিন, দেয়নি, দূর করে দিয়েছিল। তারপরে কিন্তু সিপিএম বা বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল। তার মানে মানুষ কি চাইছে, মানুষ রিভোল্ট করলে, আর যদি ফ্রি, ফেয়ার, পিসফুল ইলেকশন হয়, তাহলে 77-এ কিন্তু কংগ্রেস, সেই সময় দোর্দণ্ড প্রতাপশালী, বাবা কংগ্রেসেরও কি তখন সেই সমস্ত দুর্বৃত্ত, দাদাগিরি সব ছিল। সিপিএমও কি ভেবেছিল নাকি? সিপিএমের ওই যে ব্রিগেড হচ্ছে, সিপিএমের যে বুদ্ধদেব ভট্টাচার্যের যাদবপুরে যে মিছিলটা হয়েছিল 2011-এ, তখন কি মনীশ গুপ্ত বুঝতে পেরেছিলেন নাকি যে আমি হেরে যাচ্ছি বা বুদ্ধ ভট্টাচার্য হেরে যাচ্ছে? সে মিছিল। তো সুতরাং কথা হলো, সেই সময়তে ঠিকই বলেছে উনি, সেই সময়তেও কিন্তু তৃণমূল রাজ্য জুড়ে
এবং আমি যখন রেড ভ্যাশন থেকে আমাকে দাঁড় করিয়েছিল হ্যাঁ। লাল দুর্গ, সেখানে সব জায়গায় পোলিং এজেন্ট ছিল নাকি? ছিল না তো। কর্মীরা বসতে চাইছে না, দাঁড়াতে চাইছে না, ভয় পাচ্ছে। রেড ভ্যাশন, লাল দুর্গ, কি এগুলো ছিল। তো সুতরাং এখন যারা এই কথা বলছে, মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে তার জনপ্রতিনিধি এবং তার সরকারকে। তো সুতরাং মানুষ যদি ইলেকশন কমিশনকে এবার এনশিওর করতে হবে ফ্রি, ফেয়ার, পিসফুল ইলেকশন, এটা তার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে। এই গণতান্ত্রিক বন্দোবস্ত বা ব্যবস্থা আমাদের সংবিধান যেটা দিয়েছে সেটা রক্ষা করার দায়িত্ব ইসিআই এর, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। সুতরাং মানুষ রিভোল্ট করলে পরে, জনতা জনার্দন, গণদেবতা, তারা রিভোল্ট করলে পরে তৃণমূল তো কোন ছাড়, তৃণমূল তো আর যাই হোক, জাতীয় কংগ্রেস নয়, আমি বহুবার এই কথাটা বলেছি। তৃণমূল আর যাই হোক, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্টের যে ডেডিকেশন ছিল তাদের কর্মীতে, তৃণমূলে তো ভর্তি ধান্দাবাজ। হ্যাঁ। বেসিক্যালি তারা করে কমে খেতে এসেছে। হ্যাঁ। তো সুতরাং তারা থাকবে নাকি? না তারা সেইভাবে ঝুঁকি নেবে? তবে এটা ঘটনা যে 2009 এবং 2011 যে ভূমিকা পালন করেছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ফোর্স, সেটা যদি হয়, মানুষ যদি বেরিয়ে পড়ে, সেই বেরিয়ে পড়া মানুষ, লাইনে দাঁড়ানো মানুষ, নিশ্চয়ই এত কিছু ঘটনার পর মমতা ব্যানার্জি যা হতাশ করেছেন ওদের, যা চোখের জল ফেলেছে, তামান্নার কথা ভেবে, তিলোত্তমার কথা ভেবে, মা বোনেদের পিঠে পুলি করার জন্য রাত 12টার পর যারা ডাকে তাদের সাপোর্ট করে, শওকতদের, জাহাঙ্গীরদের যারা সাপোর্ট করে, শেখ শাহজাহানের কথা যিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেন যে ইডি টার্গেট করেছে, না, এর পূর্বে বাংলার কোনো মুখ্যমন্ত্রী এইরকম অসৎ, আমি অন্য শব্দ ব্যবহার করছি না, বা এইরকম দুর্বৃত্ত, এইরকম খুনি, শ্লীলতাহানি যারা করে, মা বোনেদের সম্ভ্রমহানি যারা করে, আমি এই পারমিসিবল ল্যাঙ্গুয়েজগুলো, ওই ল্যাঙ্গুয়েজগুলো আমার ব্যবহার করতেও ইচ্ছে করছে না। আমার কষ্ট লাগে, যন্ত্রণা লাগে বাংলার কৃষ্টি সংস্কৃতির থেকে শিক্ষা পাওয়া একজন মানুষ হিসাবে। তো সুতরাং তারপরে কামদুনি রয়েছে, পার্ক স্ট্রিট রয়েছে, দুর্গাপুর রয়েছে, দক্ষিণ কলকাতা ল কলেজ রয়েছে, তারপরে বকটুই রয়েছে, বিভিন্ন জায়গায়, তারপরে শামসেরগঞ্জ, মোথাবাড়ি, তারপরে যে বাংলার দেবদেবীদের নিয়ে বাংলায় যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ এবং সেই সম্প্রদায়ের এমএলএরা, সেই সম্প্রদায়ের এমপিরা, সেই সম্প্রদায়ের মন্ত্রীরা, এমনকি মায় মমতা ব্যানার্জি পর্যন্ত হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে। হিন্দু হয়ে গায়ে লাগবে না? কোনো ধর্মকেই এরকমভাবে অপমান করা উচিত নয়। বা যখন একটা সম্প্রদায়ের মানুষেরা এইভাবে কথা বলছে, এই ফিরাদ হোক, সিদ্দিকুল্লাহ হোক, হুমায়ুন হোক, হামিদুল হোক, বা আরও যারা মালদা মুর্শিদাবাদ যে ঘটনা ঘটলো, কেন হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে হত্যা করা হবে? সিপিএম করে বলে? 100 বার সিপিএম করবে, কংগ্রেস করবে, তৃণমূল করবে, বিজেপি করবে, যার যেটা ইচ্ছা সেটা করবে। হত্যা করে দেওয়া হলো শুধুমাত্র তারা হিন্দু বলে, আর সিপিএম করে বলে। তামান্নার বাড়িতেও তো ফুটফুটে মেয়েটা নাচছে তার ওই চাতালেতে, সেইখানে তৃণমূলী দুর্বৃত্তরা বোমা ছুড়ে মেরে দিল। তামান্নার মার বাবার চোখের জলের মূল্য কি বাংলার মানুষ দেবে না? আজকে তিলোত্তমার চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল, জল নয়, রক্ত। এত অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল যে তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল। আজও তিলোত্তমা, অভয়ের মা বাবা ডুকরে ডুকরে কাঁদছে এবং ঘুরে বেড়াচ্ছে এবং আদালতে। কি করলো সুপ্রিম কোর্ট? কি করলো রাজ্য সরকার, স্বাস্থ্য ভবন, কলকাতা পুলিশ, ওসি টালা, ডিসি নর্থ, সিপি কলকাতা এবং মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত এমএলএ কাউন্সিলররা? তার সেই চোখ থেকে যে রক্তের, তার মূল্যায়ন করবে না বাংলার মানুষ? অভয়ের মা বাবার জায়গায় নিজেকে একবার বসাবে না বাংলার মা বাবারা, মায়েরা বা বাবারা একটা বার বসাবে না? এর বিচার হবেই হবে, এর বিচার পাবেই পাবে জনতার আদালতে,
মমতার বিচার হবে। তারপর রাজনীতিতে তো সব কম বেশি সবারই নিশ্চয়ই ক্ষমতার লোভ থাকে। মমতা ব্যানার্জি এতটা সাহস কিভাবে হয়েছে? এই সাহসের পিছনে রহস্য কি? কারণ বাকি মুখ্যমন্ত্রীরা তো এরকম করছে না। এইটা খুব বলা মুশকিল। মুশকিল হচ্ছে যে উনি সুস্থ স্বাভাবিক নন আমার মনে হয়। আচ্ছা। সুস্থ স্বাভাবিক নন, এটাই আমার মনে হয়। তাহলে পরে কিন্তু এই ধরনের কাজকর্মকে করানো, মদত দেওয়া। আর একটা জিনিস আমার অবাক লাগে যে ওই দলে কি এমন কেউ নেই বা মন্ত্রিসভায় এমন কেউ নেই যে বলবে যে আপনি এগুলো করবেন না, বলবেন না, বা কথা কম বলুন বা বলবেন না। এবং আমি শিওর যে ওনার এই সমস্ত কথাবার্তা, কাজকর্ম বা এই সমস্ত কর্মপদ্ধতিকে তৃণমূলই যারা রয়েছেন তারা পছন্দ করে না, কিন্তু তাদের করারও কিছু নেই। এটাই আমার অবাক করে, করারও কিছু নেই কেন? তাদের যদি সততা থাকে, মেরুদণ্ড যদি শক্ত হয়, তাদের যদি মনুষ্যত্ব থাকে, তাদের যদি বিবেক থাকে, সবকিছু কি তারা বিসর্জন দিয়েছে না বন্ধক দিয়েছে? তারপর শেষ প্রশ্ন আপনার কাছে, যে 55 বছরে মোটামুটি দেখুন এমনিতেই তো রাজনীতিবিদদেরকে রেসপেক্ট করা একটু সমস্যার বিষয়, কখন কে কবে কি পরে জানা যাবে সেটা মুশকিল। কিন্তু 55 বছরে আপনার প্রতি এখনও মোটামুটি সব পক্ষেরই রেসপেক্টই আছে। এবার আপনি যখন বিজেপিতে এলেন তখনও ঘোর বিরোধীরা, তৃণমূল সমর্থকরাও বলতে পারেনি যে খুব ভালো হলো গেল ইত্যাদি, সবাই খুব দুঃখই পেয়েছে। তো এই রেসপেক্ট আপনি মেনটেন করলেন কিভাবে 55 বছর? আমার আরো অনেক প্রজন্মের রাজনীতিবিদরা কি শিখতে পারে আপনার থেকে? এখানে তো ঘরে ঘরে যুবনেতা। আমার আরো আগে ছাড়া উচিত ছিল। আচ্ছা। ছাড়বো আমার আরো আগে ছাড়া উচিত ছিল। তার কারণে প্রতিবাদ করতাম, খুব ওপেন বলতাম, পার্টি অফিসেও বলতাম, নিজের কেন্দ্রে বলতাম, বিধানসভায় বসে বলতাম, মিটিংয়ে বলতাম। ভেবেছিলাম যে এগুলো দেখা হবে, বেশ কিছু একদম তথ্য দিয়ে, স্পেসিফিক্যালিও বলেছিলাম। দেখলাম যে না, তারাই প্রশ্রয় পাচ্ছে, আশ্রয় পাচ্ছে। আচ্ছা। আমার তো বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে দলের এবং সরকারের ভাবমূর্তি প্রতিনিয়ত তলানিতে গিয়ে পৌঁছচ্ছে। মানুষের কাছে তো যেতে হয়, দলের কথা বলতে হতো বা নির্বাচনের সময়, তখন কিন্তু মনে হতো যে এগুলো বন্ধ হওয়া দরকার এবং তাদের শাস্তি হওয়া দরকার, বা দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। কিছু করতে পারিনি বা হয়নি, বরঞ্চ আমার ওপরই তারা ভেতরে ভেতরে ক্ষুব্ধ হতেন, ক্রুদ্ধ হতেন। তখন আমি দেখলাম যে না, আমার পক্ষে তো এই সমস্ত জিনিসগুলোকে সমর্থন করা সম্ভব নয়, করবই বা কেন আমি। অনেক ধন্যবাদ তাপসবাবু। যদি আলো না ধরে ওরে ওরে ও আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা দলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা জলরে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।